আপনি মাঠের কর্মী। আগামী নির্বাচনে একটি পদ্ধতি যে পদ্ধতিটা বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হওয়ার কথা বা হচ্ছে। কিন্তু কিছু, কিছু দল আছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনি কিন্তু বলেছেন বিগত দিনে বা গতকালকেও বলেছেন যে পিআর পদ্ধতি ছাড়া আমরা নির্বাচন হতে দিব না। এটি কিন্তু যারা জোরালো স্পষ্ট বলেছেন। এদিকে কিন্তু নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন তিনি বলেছেন বিদ্যমান আইনে আগামী নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই পিআর পদ্ধতির মাধ্যমে। আপনি কি মনে করছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে? এই পিয়ার মিয়ার নিয়া দেশে আরেকটা সংঘাতের পরিবেশ সৃষ্টি করার একটা কৌশল। কিন্তু ইনশাল্লাহ ওনারা জানে না। ওনারা জানে কিনা এটা কি নির্বাচন পেছনের একটা কৌশল আমি মনে করছি এটা। কারণটা কি? জামাত ইসলামের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, বলবো না। কিন্তু একটা কথা বলবো, জামাত ইসলাম ওই যে একটু আগে উনি বললেন যে জামাত ইসলাম তো ছিল 91 সালে। হ্যাঁ, আমরা 1998 সালে আমরা বিএনপির নেতৃত্বে 7 দলীয় জোট গঠন করছিলাম। তখন আমার নেতা মোহররম শেখ সাহেব নীলু ছিলেন পৃথিবীতে, এই দলের চেয়ারম্যান ছিলেন উনি। আমি ওনার সাথে, আমার ছোট ভাই এখানে টিআর সেলের মানে পাগল হয়ে গেছে, পরে এবনর্মাল হয়ে মারাই গেছে টেনে কাটা পড়িয়া। তো ওনারা নির্বাচনের আগে দিয়ে 4 দল করলো। কেন করলো সেটা আমি জানি না, এটা বিএনপির ব্যাপার। তো সে টাইমে জামাত ছিল ক্ষমতায়, বিএনপির সাথে ছিল। এখন জামাতের কি সমস্যা বা বিএনপির কি সমস্যা সেখানে আমি যাইতে চাই না। আমি চাই যে গণঅভ্যুত্থান পরবর্তী দেশে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন বাঙালি জাতি দেখেছে সেটাকে বাস্তবায়ন করার জন্য সকল মিলে ঐক্যবদ্ধভাবে একটা সরকার, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হোক আমি চাই। এই তালবাহানা কইরা দেশকে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি জানেন যে আমরা অনেকেই জানেন যে কোনো নির্বাচিত সরকার ছাড়া কোনো রাষ্ট্র আমাদের সাথে কোনো বিজনেস মানে ইনভেস্ট করতে চায় না। এটা আপনারা সবাই জানেন। তাহলে আমরা ধীরে ধীরে আপনি দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিনা ভোট, কারচুপি, রাতের ভোট, এই ধরনের আন্দোলনই তো আমরা তার বিরুদ্ধে করছিলাম, সেই অবৈধ সরকার। তাইলে এখন এই সরকার আসছে, আইসা উনি দ্রব্যমূল্য দেখেন করলার 120 টাকা, এটা আমাকে মেনে নিতে হচ্ছে, আমি তো নামবো। কারণটা কি? উনি কি সিন্ডিকেট পালন করতেছেন? আমার দেশের এই হাজার হাজার ছাত্র জনতার জীবনের রক্তের উপর দাঁড়িয়ে, লাশের উপর দাঁড়িয়ে সিন্ডিকেট পালন করেন? ওনারা অনেক কিছুই করেন, আমরা এখন কিছু বলবো না। তবে বলবো, ওনাদের যদি ওনারা জনগণ সম্পৃক্ত কর্মকাণ্ডে না থাকে তাহলে ইনশাল্লাহ আমার কর্মসূচি। বর্তমানে কি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না? কিছু পারে নাই, উনি প্রশাসনে কিছু করতে পারে নাই। কারণ প্রশাসন তো উনি সব দুর্বল। আপনি দেখেন আইন শৃঙ্খলা, আপনি একটা নির্বাচিত সরকার কিন্তু একটা উদ্যোগ নিয়েছিল, মানে সংস্কারের কিন্তু একটা উদ্যোগ নিয়েছিল বর্তমান সরকার। সংস্কার কোথা থেকে নেবেন? আপনার কি সরকার? আপনার সরকারের নাম কি? অন্তর্বর্তী সরকার। এটি কোথায় আছে? আপনার সংবিধান থেকে শপথ নিলেন, এখন বলেন সংবিধান মানি না। শপথ নিলেন সংবিধান থেকে, এখন বলেন সংবিধান মানি না, সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান পরিবর্তন সুযোগ আপনার না, সংবিধান পরিবর্তন একমাত্র সুযোগ হলো মার্শাল ল আসলে সেটা স্থগিত করা হয়, তাও শেষ করতে পারে না। তো সেহেতু না, আপনার সরকারের নাম কি? আপনারা যা করতেছেন এই জাতিকে আরেকটা মানে ওই কী জানি অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত করছেন। আপনাদের এই কাজকে নিয়ে আপনাদের আমরা অনেক আশা ভরসা করছেন যে ডাক্তার ইউনূস আপনি অনেক মেধাবী। না, একজন শিক্ষক, সেই শিক্ষকতা ফার্স্ট, বাট রাষ্ট্র পরিচালনায় সে ফার্স্ট না, তার অনেক অভিজ্ঞতার প্রয়োজন। আপনি জানেন না একজন ক্ষুধার্ত মানুষের কত আত্মচিৎকার। আপনি জানেন রিক্সাওয়ালার তার অবস্থান কীভাবে চলতে হয়। রিক্সাওয়ালা, শ্রমিক, কৃষক এরা ছিল না আন্দোলনে? তো আপনার থেকে ডাকছেন যে আসো খোলা মুক্ত আলোচনা করি তোমাদের সবাইকে নিয়ে, তোমাদের কি কার কি মতামত একটু আমার কাছে প্রকাশ করো। পারেন নাই তো কিছু। ভাই সময় থাকলে নিশ্চয়ই আপনার কাছে আসবো। একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, যদি একটু পিআর পদ্ধতি নিয়ে একটু যোগ করতে চান আপনি। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে পিআর পদ্ধতিটা যদি প্রচলিত হয়, আমাদের মতো ছোট দল যেগুলি আছে, ছোট আসলে দল তো ছোট বড় বলতে কোনো শব্দ নাই, কিন্তু আমরা পরে জন্মগ্রহণ করছি, তার আগে জন্মগ্রহণ করছি, তারা এস্টাবলিশ দল, আমরা এস্টাবলিশ দল না। আমাদের জন্য এটা মানে একটা ভালো দিক। কেন ভালো দিক? যেমন ধরেন, আমি যদি আমার আসন থেকে পাস নাও করি, সারা দেশ থেকে যদি 1000 করে ভোটও আমি পাই, অ্যাটলিস্ট আমার দল একটা আসন পেয়ে যাবে। তথাপি আমি পিআর পদ্ধতির পক্ষে না। কেন পিআর পদ্ধতির পক্ষে না? এই জন্য পিআর পদ্ধতির পক্ষে না, ওনাদের পিআর পদ্ধতির যেই যুক্তিটা হচ্ছে যে ধরেন কেউ 22,000 ভোট পাইলো, কেউ 23,000 ভোট পাইলো, কেউ 25,000 ভোট পাইলো। তো 25,000 ভোটওয়ালা পাস করছে, তাহলে 22,000 আর 23,000 ভোটওয়ালা পাস করে না, তাহলে 22-23 এখানে যেই ভোটাররা তাদের প্রতিনিধি সংসদে গেল না, এটা ভুয়া কথা। বরঞ্চ 25,000 ভোট পাইয়া যে সংসদে গেছে সে তার 25,000 ভোটারের যতটা না কেয়ার নেয় তার চেয়ে বেশি কেয়ার নেয় 22,000 এবং 23,000 ভোটারে। কারণ সে পরবর্তীতে চিন্তা করে এই ইলেকশনে যারা আমার বিরোধিতা করছে আগামী নির্বাচনে তারা কিভাবে আমার পক্ষে আসবে। এবং সাধারণত মানুষ চিন্তা করে, যেমন আমার ভাই একটা আসনে ইলেকশন করবে, ওই আসনে উনি যদি নির্বাচিত হয়, ওই আসনে উনি যাদের ভোটে নির্বাচিত হোক না কেন, ওই আসনের প্রত্যেকটা নাগরিক কিন্তু ওনার কাছে জব চাইতে পারবে।
কিন্তু পিয়ার পদ্ধতিতে কিন্তু ব্যাপারটা এমন হবে না। তখন দেখা যাবে যে পার্টির চেয়ারম্যান যারা, বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, তারা করবে কি, মনের মাধুরী মিশায়া ধরেন তারা দলগুলি, দলের যেই ভাইটাল নেতাগুলি যাদের এলাকাতে কোথাও কোনো খাওয়া নাই, এলাকার লোকজন তাদেরকে চিনে না, বুঝে না, এলাকার মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাদেরকে এমপি বানাই দিছে। আর ওই যে বণিক সমিতির কার্যালয়, আপনি দেখেন আওয়ামী লীগের সর্বশেষ যেই ইয়াটা হয়েছে, এটা কিন্তু অনেকটা বণিক সমিতির কার্যালয় হয়ে গেছে সংসদ ভবন। অর্থাৎ বড় বড় ব্যবসায়ীদেরকে এই যে 50 কোটি 100 কোটি টাকা করে এক একটা এমপি পদ বিক্রি করবে।